প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 100 দিন পার হয়েছে। এই 100 দিনে সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি দেখছেন সীমান্ত সুরক্ষা করার বিষয়টি। 100 দিন উপলক্ষে তিনি এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, প্রায় 40 মিনিটের একটি সাক্ষাৎকার। সেখানে তার কাছে সঞ্চালক প্রশ্ন করেছিল যে এই 100 দিনে আপনি সবচেয়ে বড় অর্জন কি দেখছেন, এক কথায় উত্তর দিন। তিনি বলেছেন সীমান্ত সুরক্ষা করতে পেরেছেন এবং একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে অভিবাসন, ট্যারিফ, আমেরিকার নাগরিকদের যারা বিভিন্ন কারণে ডিপোর্টেশনের শিকার হচ্ছেন তাদের বিষয়, এবং একই সঙ্গে তিনি আলোচনা করেছেন ট্রাম্পের ভবিষ্যৎ আঞ্চলিক নীতি কিংবা আন্তর্জাতিক নীতি কি হবে সেসব বিষয়গুলো নিয়ে। এবং এই 100 দিন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে একটি বড় র্যালি করেছেন, যে র্যালিতে তিনি তার সাফল্যগুলো তুলে ধরেছেন। যদিও এর মধ্যেই বড় খবর হয়ে দেখা দিয়েছে বহুল আলোচিত কিংবা ঐতিহাসিক বলা যায় যেটি, সেটি হলো ইউক্রেনের সঙ্গে আজকেই বিকেলে ইউক্রেনের সঙ্গে আমেরিকার একটি খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর হয়েছে। ট্রেজারি সেক্রেটারি এবং ইউক্রেনের ইকোনমি মিনিস্টার, যিনি বর্তমানে ওয়াশিংটন সফরে আছেন, দুজন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি গত ফেব্রুয়ারি মাসে স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির জেলেনস্কির যে বাহাস হয়েছে, সে বাহাসে অনেকটাই ভেস্তে যেতে বসেছিল, কিন্তু দুই পক্ষই সম্মত হয়েছে। যদিও শেষ মুহূর্তে দেখা গিয়েছিল, একেবারে শেষ মিনিটে কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রেজারি সেক্রেটারি, কিন্তু দুই পক্ষ শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছে। অর্থাৎ এখন থেকে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের কাজটি করবে আমেরিকা, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে শুরুর দিকের একটি ইচ্ছে ছিল। এবং ধারণা করা হচ্ছে এর ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে পদ্ধতি চলছে সেখানে অনেক বেশি গতি পাবে। একই সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব ভারত পাকিস্তানের চলমান কাশ্মীর ইস্যুতে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটি। কারণ পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়া জানিয়েছেন তার কাছে ইন্টেলিজেন্সের খুবই নির্ভরযোগ্য খবর আছে, আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে যাচ্ছে, একেবারে সামরিক হামলা চালাতে যাচ্ছে। যদিও এর মধ্যে আমরা দেখেছি জাতিসংঘ, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুপক্ষকে শান্ত হতে এবং আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে, কিন্তু সেই আহ্বান অগ্রাহ্য করে ভারত আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালায় কিনা সেটি একটি দেখার বিষয় হবে। এবং একই সঙ্গে বাংলাদেশে আলোচিত মানবিক করিডোর, যেটি রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের জন্য বাংলাদেশ সরকার দিতে যাচ্ছে, এবং এই বিষয়টি আসলে বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তৈরি করবে কিংবা এটা আসলে কতটা মানবিক হবে বাংলাদেশের জন্য, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, এবং একই সাথে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অফ লং আইল্যান্ডের প্রফেসর ডক্টর শওকত আলী। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা আলোচনার শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিনের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাই। আমরা দুটো দিকে আলোচনা করব, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে কতটা প্রভাব রেখেছেন, সেই ক্ষেত্রে আমি প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর আপনার কাছে জানবো। এরপর অর্থনীতির বিষয়গুলো জানবো অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর শওকত আলীর কাছে। গোলাম এম মাতবর। ধন্যবাদ। আসলে দেখুন, 100 দিন, যেটা আমরা বোধহয় কিছু বলার আগেই ঐতিহাসিক একটা বললো, যে ঐতিহাসিক একটা এভিডেন্স, অতীতে কোনো প্রেসিডেন্টের সময় এই ধরনের অর্জন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হয়নি, যেটা স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এটা দাবি করেছেন। এবং তার দাবির পিছনে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে যে কি অর্জন। নাম্বার 1, যেটা আপনি বললেন একটু আগে, যে এখন সাউদার্ন বর্ডার প্রোটেক্টেড, যেটা উনি দাবি করেছেন। এই ব্যাপারে আমার মনে হয় কিছুটা আসলে আমাদের সত্যতা, যেটা আসলে যেহেতু একটা ড্রাস্টিক মেজর নিয়েছিলেন, সেটার জন্য এটা আসলে কমা বেশি কিছুটা কিন্তু আমি বলবো নিয়ন্ত্রিত। কিন্তু এখানে মানবিক দিকগুলো যদি চিন্তা করা হয়, যেটা ডিউ প্রসেস, সেটা অবলম্বন করা হয় নাই, যেটা নিয়ে হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রকে বলা হয় একটা হিউম্যান রাইটস এর দেশ, যুক্তরাষ্ট্রকে বলা হয় একটা গণতন্ত্রের দেশ, এখানে সিভিলিটি আছে, সেই ডিউ প্রসেস নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর অর্থনীতি এবং অন্যান্য, আমি আশা করি আসলে আমাদের শ্রদ্ধেয় যে কলিগ এখানে ডক্টর শওকত আলী উত্তর দিবেন। তবে আমি কতগুলো বলবো যে আমরা সাধারণ মানুষের লাইভলিহুড,
দেখুন, ট্যারিফের ইমপ্লিকেশন তো আমরা জানি। এই ট্যারিফের ইমপ্লিকেশন, আমরা ইনফ্লেশন তো অলরেডি ছিল, সেখানে ট্যারিফের জন্য আরো বেশি কন্ট্রিবিউট হয়েছে, প্রাইস হাইকিং হয়েছে। অল দোজ থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আলটিমেটলি হু ইজ পেইং দ্য প্রাইস ইজ দ্য সাধারণ মানুষ। তো এটা আমি মনে করি যে তার দাবি, যদিও সে বলছেন যে দিস ইজ জাস্ট এ বিগিনিং, যেটা আপনি মিশিগানে বললেন যে মোর more you are going to be, you would never be able to believe যে আবার কোনদিন তোমরা বিশ্বাসও করতে পারবে না আরো কি নতুন আসছে জনগণের সামনে। কারণ এই ধরনের কথা কিন্তু সে ইলেকশন আগেও তার ম্যান্ডেট ও পার্টি প্ল্যাটফর্মও বলেছেন যে দিস উইল বি দ্য রিমার্কেবল, এবং সেটা হিস্টোরিক্যালি বলছে। কিন্তু আপনি দেখুন যে তার যে ট্রেজারি সেক্রেটারি বলেন বা তার যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান তো নিজেই বলেছেন যে অর্থনীতির অবস্থা এখন তো আসলে খুব একটা বেশি ভালো না, যার ফলে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট বারবার কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। কিন্তু আলটিমেটলি আমি মনে করি যেটা আমরা হয়তো ডক্টর শওকতের কাছে এটা আরো ভালোভাবে শুনবো, এটা ওনার ফিল্ড আর কি। সো কিন্তু জনগণের যে একটা স্বস্তি, যেটা মনে করেছিল যে সে আসার সাথে সাথেই যে আলাউদ্দিনের প্রদীপের মতো সবকিছু এভরিথিং ইজ গোইং টু চেঞ্জ, যেটার জন্য ল্যান্ডস্লাইড ভিক্টরি সে পেয়েছেন। বিশেষ করে আমরা জানি যে ইলেকশনে সাধারণ মানুষ তাকে বেশি ভোট দিয়েছেন, যেটা দেখা গেছে শিক্ষিত মানুষের থেকে। সেই দিক দিয়ে আমার মনে হয় জনগণ বোধহয় এখন খুবই একেবারে ভীষণ এটা নিয়ে কিন্তু আমার মনে হয় সারপ্রাইজ। জি, যার ফলে আপনি দেখবেন তার যে বর্তমান যে তার যে রেপুটেশন বা তার জনমত জরিপে দেখা গেছে যে অনেকেই বলেছেন যে আসলে দে আর নট হ্যাপি দ্য ওয়ে থিংস অ্যাকচুয়ালি মুভিং। সো এখন রেকর্ড যেটা বলতে 100 স্পেকটেকুলার রেকর্ড, সেটা কিন্তু আমি আসলে দেখি না স্পেকটেকুলার রেকর্ড হয়েছে, বরং আমি বলবো কিছুটা নেগেটিভলি, যেটা আর কি যে ট্যারিফ তো 185 কান্ট্রিজের উপর ট্যারিফটা সে ইম্পোজ করেছেন, এবং আবার যেটা অবাক করেন যে রাশিয়ার উপর কিন্তু কোনো ট্যারিফ নাই। এবং এটা আরো দেখুন, কিন্তু এখন মানুষের জন্য যেটা আরো ভয়ঙ্কর, যেটা চায়না কিন্তু বলছে দে উইল সি দ্য বটম লাইন অফ ইট, এবং তারা 125 বোধহয় আরোপ করেছেন আমেরিকান গুডসের উপর, আর এখান থেকে তো 145% বোধহয় আরোপ করেছেন চাইনিজ গুডের উপর। সো দিস আর অল অ্যাকচুয়ালি যে বল না যে পাটা এবং ইয়ার মাঝখানে কিন্তু সাধারণ মানুষের জীবনটা কিন্তু অনেকটা কিন্তু আমি বলবো যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এবং পিপল আর নট সিইং অ্যাকচুয়ালি এনিথিং ইন দ্য নিয়ার ডিস্টেন্ট ফিউচার যে এর চেঞ্জ হয়তো হবে। উই ডু নট নো হাউ দ্য ইকোনমিক কাউন্সিল of President Trump actually is working on this thing, but ইমিডিয়েট কোনো আমি কিছু দেখছি না। এবং স্পেকটেকুলার যে অ্যাচিভমেন্ট সে দাবি করছে, সেটা কিন্তু আপনার বিশ্লেষকদের মতে এবং বিশেষজ্ঞদের মতে সেটা কিন্তু আমরা দেখি না। বাট they are claiming that it's a spectacular victory within the 100 days of his presidency, এবং যেটা অতীতে কোনো প্রেসিডেন্টের সময় এই ধরনের স্পেকটেকুলার কিন্তু অ্যাচিভমেন্ট হয়নি। জি, প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে জানতে চাই, এর মধ্যে তো সংখ্যার দিক থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে জনমত জরিপে সিএনএন বলছে তার গ্রহণযোগ্যতা, অর্থাৎ প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা গত 7 দশকের মধ্যে সর্বনিম্ন 41%, এমনকি তার প্রথম মেয়াদের চেয়েও এবারের 100 দিনে তার গ্রহণযোগ্যতা কমে এসেছে। কমে আসার পিছনে যে কারণগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, তার পিছনে ট্যারিফ, অর্থনৈতিক অস্থিরতা একটা বড় বিষয়, এবং রিসেশনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে অনেক অর্থনীতিবিদরা মনে করছেন। আসলে কতটা রিসেশনের মুখোমুখি হতে পারে আমেরিকা, নাকি আমেরিকা এতটাই অর্থনৈতিকভাবে শক্তিশালী যে রিসেশনটাকে তারা ডিঙিয়ে যেতে পারবে? না, থ্যাংক ইউ। আপনি মাত্র প্রায় কিছু কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আপনি রিপোর্ট পেয়েছেন যে ফার্স্ট কোয়ার্টারে আপনার 3 মাসের রিপোর্ট যেটা হয়েছে 0.3% জিডিপি গ্রোথ হয়েছে। আমাদের মনে রাখতে হবে 2024-এ আপনার একই সময় ফার্স্ট কোয়ার্টারে জিডিপি গ্রোথ ছিল 2.4, এবং এটাকে অ্যানালাইজ করার পরও দেখা যায় যে 2024-এ আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল 2.24%। এখন আপনি যদি দেখেন দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট কোয়ার্টার, এখানে যেটা হলো সেটা মানে কমপ্লিটলি অ্যাবসার্ড, আনএক্সপেক্টেড। এটার কারণ হলো উনি এক্সিকিউটিভ অর্ডার একটার পর একটা দিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের মতো একটা মানে হাইস্ট ফর্ম অফ ক্যাপিটালিস্ট কান্ট্রি, এই দেশে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পলিটিক্যাল কিছু হয়তো উনি হাসিল করতে পারেন, কিন্তু ইকোনমিক্যালি কিছু হাসিল করা যায়। তারপরে এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা ওপেন ইকোনমি, মার্কেট ইকোনমি, ওপেন মার্কেট ইকোনমি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সুতরাং যুক্তরাষ্ট্রের অ্যাকশন রিয়াকশনের উপরে কিন্তু সারা দুনিয়া
অনেক ক্ষতি বৃদ্ধি হয়। তো আপনি 100 দিনের যে কথাটা বললেন, আমি আজকে দেখছি উনি খুব আস্ফলন করেছেন যে ডিমের দাম কমে গেছে, আর ডিমের দাম বাড়িয়ে রেখে গেছে বাইডেন, এটা কমেছে। এটা এর থেকে হাস্যকর বিষয় আমি কখনো শুনিনি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডিমের দাম কমেছে দেখে মানে এত উৎফুল্ল হয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটা জিনিসের দাম তিনি নিজে হাতে বাড়িয়ে দিয়েছেন। তো ফলে যেটা হবে, জিডিপি গ্রোথের এইটাকে যদি আপনি প্রেডিক্টর ধরেন, তাহলে ভবিষ্যতে প্রেডিকশন যদি নেক্সট 2 মান্থ, যেটা আমি বলে থাকি সবসময় যে মে, জুন, জুলাই এই কোয়ার্টারে যদি সামহাউ নেগেটিভ হয়ে যায়, আপনি মনে রাখবেন 0.3% কিন্তু ভেরি ক্লোজ টু দি 0 এই 0 পরেই গেলে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ যদি হয়, দ্যাট ইজ দি টাইম ইউর পথ, এখান থেকে ফিরে আসা কোনো কঠিন না। 2 নম্বর কথা, আপনি লক্ষ্য করেছেন যে তার ইচ্ছা মতো ডক্টর জেরম পাওয়েল আমাদের মাতব্বর সাহেব উল্লেখ করেছেন যে আমাদের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, তার সাথে এমন কোনো দিন নেই যে গোলমাল করছে না বা তাকে সরিয়ে দিতে পারছে না। উনি কিন্তু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প ইন দ্য ফার্স্ট টার্ম। এখন জেরম পাওয়েল কি বলেছে? উনি পরিষ্কার বলেছে যে দেশের ইনফ্লেশন বাড়ছে, দি ট্রেন্ড অফ দি ইনফ্লেশন ইজ গ্রোইং, সুতরাং উনি কোনো ক্রমে রেট অফ ইন্টারেস্ট কমাবেন না। যদি কমানো যায় তাকে সরিয়ে দিয়ে বা বাই ফোর্স যদি রেট অফ ইন্টারেস্ট কমানো যায়, তাহলে হবে কি দেখেন, আমরা এমনি একটা রিসেশনের ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ জিডিপি যে এক্সপেক্টেড গ্রোথ সেটা কিন্তু হয়নি। তো জিডিপি যদি না বাড়ে, তাহলে মানি সাপ্লাই আমরা কিন্তু অলরেডি আমাদের রয়ে গেছে, ইনফ্লেশনারি টেন্ডেন্সি রয়ে গেছে। এখন যদি আপনি রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেন, তাহলে মানি সাপ্লাই আরো বেড়ে যান। রেট অফ ইন্টারেস্ট কমে গেল, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কমে গেলে কার সুবিধা হলো? যারা বড়োয়ার, বিগ মানি পিপল, যারা $20 বিলিয়ন বড় বড় ম্যানুফ্যাকচারার, তারা উপকার হবে। কারণ রেট অফ ইন্টারেস্টকে বলা হয় বরোইং কস্ট। তো কস্ট কমে যদি যায়, তাহলে লাভ হবে আপনার ইন জেনারেল যারা ম্যানুফ্যাকচারার, হাইস ক্যাপিটালিস্ট যারা আছে, তাদের লাভ হবে। গরিব মানুষের যে সমস্যা, এটা আরো মাল্টিপ্লাই করবে, জিনিসপত্রের দাম বাড়বে, জিডিপি গ্রোথ আরো কমবে। মনে রাখবেন, জিডিপি গ্রোথের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কনজাম্পশন। এই কনজাম্পশন কিন্তু অলরেডি কমে গেছে। আপনি মার্কেট দেখেন, শেয়ার মার্কেট থেকে প্রায় $2 ট্রিলিয়ন অলরেডি উধাও হয়ে গেছে, কিন্তু আপনার বড় বড় কোম্পানিগুলো অস্থিরতার ভিতরে রয়ে গেছে। মার্কেটে কোনো শৃঙ্খলা নেই, যখন যেমন তখন তেমন হচ্ছে, আজকে বড় কালকে পরশু দিন। এটা কিন্তু এর ইফেক্ট আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখছেন, আপনি ইউরোপিয়ান মার্কেটে দেখছেন। আর চাইনা এটা মজা করছে, তারা দেখছে যে আমার বিরুদ্ধে তুমি 145% দিলে, আমি 125% দিলাম, নো নেগোসিয়েশন। মনে রাখতে হবে যে ট্রেড ইজ এ 2-ওয়ে রুট। এই কারণে হান্ড্রেডস অফ ইয়ার ধরে লড়াই করে করে ইকোনমিস্টরা এই ওপেন মার্কেট ইকোনমি, ট্রেড ফ্রি ইকোনমি, ট্রেড ফ্রি জোন, রিজিওনাল ট্রেড, এইসব বুদ্ধিগুলো তারা বের করেছে। উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সবাইকে বাদ দিয়ে আমেরিকা নাম্বার 1, আমেরিকা ফার্স্ট এই কথা বললেন। ভাই, যদি যুক্তরাষ্ট্র যদি কোনো লোকের সাথে ব্যবসা না করে, তাহলে আমরা জানি এটা ডলারকে আমরা বলি রিজার্ভ কারেন্সি। যদি কোনো দেশের ইনকাম না থাকে থ্রো দ্য আউট দি আপনার ইয়ার, তাহলে আপনি ডলার আপনার হাতে রিজার্ভ নাই। যদি না থাকে আপনি কিভাবে কিনবেন? এখনো কিন্তু 70% আপনার ওয়ার্ল্ড ট্রেডের সমস্ত যে ব্যয় যে নির্বাহ করা হয়, এটা কিন্তু কারেন্সি। এই জন্য আমরা বলি এটা গোল্ড কারেন্সি, কখনো বলি রিজার্ভ কারেন্সি। তো এখন এখান থেকে যদি আপনি কোনো লোককে ব্যবসা না দেন এবং আপনি মনে আমি করবো সব, মানে আমার 1 চোখ কানা হোক, বাকি কিন্তু 2 চোখ কানা হয়ে গেল, উনি খুশি। অর্থাৎ সামনে এই দিনগুলোতে policy অর্থনীতিতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অত্যন্ত কঠিন। মানে সেকেন্ড কোয়ার্টার আপনি পরিষ্কার বুঝতে পারবেন, যেটা আমি এখন দেখছি যে অল দি যে ইন্ডিকেটর গুলো বলেন, রিসেশন, ইনফ্লেশন যখন হবে, তখন এটাকে আমরা একটা টার্ম আছে, এই টার্মটা আমি আমাদের দর্শক শ্রোতাদের সাহায্যের জন্য আমি বলতে চাচ্ছি, এবং এটা কিন্তু আসবে কয়েকদিন পরেই। এটাকে পরে স্টাগফ্লেশন, মার্কেট স্টাগন্যান্ট হয়ে যাবে। মানে মার্কেটে গুড সাপ্লাই থাকলেও আপনি কিনতে পারবেন না, কারণ আপনার পার্চেসিং পাওয়ার নেই। আবার ওদিকে ইনফ্লেশন, তাহলে স্টাগন্যান্ট এন্ড ইনফ্লেশন যুক্ত করলে যে রেজাল্ট হয়, এটাকে বলে স্টাগফ্লেশন। এখানে কিন্তু মনে রাখতে হবে একটা ইন্টারেস্টিং বিষয়, তখন ফেডারেল রিজার্ভের মনিটারি পলিসি কাজ করবে না।
ওনার ওই এক্সিকিউটিভ অর্ডারে কোনো কাজ হবে না। মানে মানুষ কিন্তু এই 4 বছরের মতো একটা গেড়াকালে পড়ে গেল, যেখান থেকে উদ্ধার উনি করতে পারবেন না, কেউ কিছু করতে পারবে না। সাধারণ মানুষ কিন্তু অলরেডি বিপদের ভিতরে রয়েছে। এবং সারা ওয়ার্ল্ডে আপনি দেখছেন যে ওনার কারণে সারা দুনিয়ায় কিন্তু আমরা লুজার। নিঃসন্দেহে উনি সেটা শুধু বুঝতে পারেন, উনি যে একেবারেই খুব শিফট করেন, মুড সুইং করে, এবং সেই কারণে যেটা হলো যে ওনার আজকের নীতি হয়তো কালকে পরিবর্তন করে তিনি ইতিবাচক ধারা যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। কিন্তু আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে জানতে চাই, ইউক্রেন রাশিয়া যে শান্তি চুক্তির কথা বলা হচ্ছিল সেখানে ইউক্রেনের স্বার্থ নিয়ে কেউই যেন দেখার ছিল না। ইউক্রেনের ক্রাইমিয়া দিয়ে দিতে হবে রাশিয়াকে, নানা ধরনের চাপ ইউক্রেনকে দিয়ে বলা হচ্ছিল যে তোমাদের হাতে কোনো কার্ড নেই, রাশিয়ার হাতে সব কার্ড। এখন আমেরিকার সঙ্গে ইউক্রেন যে চুক্তিটি করলো, অর্থাৎ রাশিয়ার সঙ্গে করার আগে আমেরিকার সঙ্গে চুক্তিটি হয়ে গেল, এই চুক্তিটিতে ইউক্রেনের স্বার্থ কতটুকু সংরক্ষিত হলো? কারণ ইউক্রেনের ইকোনমিক মিনিস্টার তিনি বলছিলেন যে এখানে সব পুরো চুক্তিতে এই মিনারেলের কন্ট্রোলটা থাকবে ইউক্রেনের হাতেই। এখন পর্যন্ত বিস্তারিত আমরা চুক্তি জানি না, চুক্তিটি স্বাক্ষর হয়েছে এইটুকু আমরা জানতে পেরেছি। আপনার ধারণা থেকে কতটা আসলে ইউক্রেনের স্বার্থ সংরক্ষিত হলো? আমি তার আগে একটু বলবো, আসলে আমাদের শ্রদ্ধেয় ডক্টর শওকত আলী যে ইকোনমিক যে অ্যানালাইসিসটা করেছেন, চমৎকার একটা অ্যানালাইসিস করেছেন। আসলে দেখুন, হি ডাজন্ট গো বাই দ্য এভিডেন্সেস। আমি জানি তার কাউন্সিল অফ ইকোনমিস্ট আছেন। আপনি দেখুন সবচেয়ে সূচক গুলো, অর্থাৎ এই ইন্ডিকেটর, এই সংখ্যাগুলো, এভিডেন্স গুলো দিয়েই তো আমরা ইকোনমিক বিশ্লেষণ করি। ফার্স্ট কোয়ার্টার আপনি দেখুন 0.3, হুইচ ইজ লাইক ক্লিয়ারলি হি সেড ইট ইজ লাইক 0% অলমোস্ট, অথচ বিফোর ইট ওয়াজ 2.4%। এখন কোথায় তাহলে ইকোনমি এখান থেকে বোঝাচ্ছে। এবং দেখুন চমৎকার, এবং যেটা বলছেন যে ইকোনমি ডিপেন্ড করে কিসের উপর, কনজামশনের উপর, আপনার রেট অফ ইন্টারেস্টের উপর। ইকোনমি ডিপেন্ড করবে ইনভেস্টমেন্টের উপর। এখন আপনি শপিং এ মার্কেট, আমি যদি শপিং মল গুলো যাই, আপনি দেখবেন যে কাস্টমাররা কিন্তু ওই ধরনের আজকাল শপিং করছে না। So this is what all this, if you ask the specialist experts, this is the way we are actually believe, and this is the way we actually give you the opinion. But it doesn't go by executive order দিয়ে আপনার সে হয়তো সবাইকে নালিফাই করে সে নিজেই করে যাচ্ছে। So this is something like, I think দর্শকদের জন্য উনি চমৎকার ভাবে কিন্তু এটা তুলে ধরেছেন। ওয়েল ডান ডক্টর শওকত আলী। আচ্ছা, এখন আপনার যে ইউক্রেনের ব্যাপারে যেটা আপনি বললেন, ইউক্রেন হ্যাজ অ্যাকচুয়ালি নো চয়েস এট দিস পয়েন্ট, there is no other way than to. কথা হচ্ছে যে আপনি যতদূর বলেছেন যে কতটুকু যে ডিটেইল হয়েছে, যে মিনারেল গুলো যে এক্সপ্লোরেশন করবে এবং কার হাতে কন্ট্রোল থাকবে, যেটা আমি একটু পরে দেখলাম যে তারা বলেছে একটা কমন একটা ফান্ড থাকবে যেখানে হচ্ছে করা হবে, এবং যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে এখানে যেখানে যাচ্ছে এখানে স্বাভাবিকভাবে টেকনোলজি যেটা তাদের নাই, উন্নত মানের সায়েন্স টেকনোলজি ইউজ করবে এবং এটা এক্সপ্লোর করবে, which is good if you go there like honestly, আপনি যদি সত্যিকার গুড ইন্টেনশন নিয়ে করেন। এবং সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে, যুদ্ধটা বন্ধ হবে, কারণ এখানে যুক্তরাষ্ট্রের অনেক এক্সপার্ট যাবে, যুক্তরাষ্ট্র কাজ করবে বিভিন্ন জায়গায়, সুতরাং রাশিয়া সেখানে কোনো একটা কিছু করতে স্বাভাবিকভাবে কিন্তু এটা হেজিটেট করবে। আরো যেটা হচ্ছে আপনার দেখুন যে এখন যেটা যে এখানে ওরা বলা হচ্ছিল যে আপনি যে প্রশ্ন করছেন যে এখানে ইউক্রেনের স্বার্থ কতটুকু প্রোটেকশন হবে, স্বার্থ প্রোটেকশন হবে এখন হচ্ছে এটা ডিপেন্ড করবে উইল অফ দ্য বিগ কান্ট্রি, মাইটি কান্ট্রি নিয়ে একটু সমস্যা এখানে যুক্তরাষ্ট্রের সাথে করেছে তারা যে এগ্রিমেন্টটা, এবং যেটা আসলে এখানে বলা হয়েছে যে অনেক কিছু গিভ আপ করতে হয়েছে ইউক্রেনকে, এবং এটা কিন্তু আলটিমেটলি ইউনাইটেড স্টেটস ইজ গোইং টু গো টু রাশিয়া উইথ দিস এগ্রিমেন্ট, দ্যাট ইজ দ্য ওয়ে। এখন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধটা হয়তো বন্ধ হবে, এবং এটা কিন্তু আরো আমি যতটুকু নিউজ মিডিয়াতে দেখেছি, ইট ইজ নট গোয়িং টু বি অ্যান অবস্টাকল টুয়ার্ডস, যদি ইউক্রেন যে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে চায়, বলেছে সেখানে এটা ইটস নট গোয়িং টু বি অ্যান অবস্টাকল ইন বিটুইন দ্যাট। সো মেইন অ্যাচিভমেন্ট এটা আমি বলতে এট দিস পয়েন্ট, যুদ্ধটা বন্ধ হবে, আলটিমেটলি তাদের ইকোনমিটা কিন্তু এখন অনেকটা ডিভাস্টেটেড টোটালি, এবং অনেকগুলো 20% ল্যান্ড কিন্তু অলরেডি অকুপাই করে ফেলেছে। আশা করি, যেহেতু যুক্তরাষ্ট্র বারবার বলছেন যে পুতিন তার বন্ধু, পুতিনের উপর কোনো ইম্পোজ করেন নাই, এবং তার সাথে কথা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের প্রেসিডেন্টের, আশা করি এইখানে কিছুটা হয়তো নেগোশিয়েট করে এই যুদ্ধ থেকে এবং এটা হচ্ছে রিজিয়নাল স্টেবিলিটির জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার গুলো কিন্তু দে আর অল কিন্তু ভেরি নার্ভাস হোয়াটস গোইং টু হ্যাপেন if this is going to continue, not only the economy,
যেটা আমাদের শকত ভাই বললেন যে ওয়ার্ল্ড ইকোনমিতে যুক্তরাষ্ট্রের একটা বিরাট একটা ভূমিকা আছে, এবং এই যুক্তরাষ্ট্রীয় অবস্থার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু এখন সবাই কিন্তু সংখ্যায় হোয়ার উই আর ডুইং। এবং অলরেডি কিন্তু জেরোম বলেছেন, যে জেরোম পাওয়েল, যে একটা রিসেশনে কিন্তু আমরা অলরেডি আসি। নেক্সট যেটা উনি বললেন যে স্ট্যাগফ্লেশন যেটা হবে, দ্যাট ইজ গোইং টু বি ভয়াবহ ফর পিপল লাইক আস। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড আত্মবিশ্বাসী যে রাশিয়া তার কথা শুনবে, এবং সেই আত্মবিশ্বাস থেকে তিনি নির্বাচনের আগে বলতেন যে 24 ঘন্টার মধ্যে আমি এই যুদ্ধ বন্ধ করে দেব। কিন্তু ইদানিং তিনি বলতে শুরু করেছেন, তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে রাশিয়া অপ্রয়োজনীয়ভাবে মিসাইল হামলা চালাচ্ছে ইউক্রেনে, এবং তিনি আশঙ্কা করছেন যে পুতিন সম্ভবত তাকে ফাঁদে ফেলে সময় নিচ্ছেন। অর্থাৎ তিনি ইদানিং তার আত্মবিশ্বাসের জায়গাটা পুতিনের ব্যাপারে কিছুটা কমিয়ে আনছেন। এই অবস্থায় ইউক্রেন আসলে ঐতিহ্যগতভাবে আমেরিকার বন্ধু, রাশিয়া শত্রু ছিল। সে রাশিয়ার থেকে বরং মনে হচ্ছিল এখন আমেরিকার অনেক বেশি বন্ধু। ইউক্রেন মনে হয় ইউক্রেনের ব্যাপারে আমেরিকার তেমন কোনো কিছু করার নেই। এই অবস্থায় চুক্তিটি হলো, যেটি একেবারে ইতিবাচক, ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু 1.5 মাস পরে হলো সেটি হয়েছে। এই অবস্থায় আপনার কাছে কি মনে হয় যে পুতিনের ব্যাপারে যদি আত্মবিশ্বাস কমে যায়, তাহলে এই আলোচনাটা যেটি আমেরিকা চালাচ্ছে সেটি শেষ পর্যন্ত সফলভাবে, অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ করা সম্ভব হবে? দেখেন, এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুক্তরাষ্ট্রে মিডল ইস্ট বা অন্যান্য দেশগুলোকে যেভাবে বিভাজন করেছিল, তার বেনিফিট যুক্তরাষ্ট্র পেয়েছে। যুক্তরাষ্ট্রের ডলার ভ্যালু বলেন, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বলেন, এসব কিন্তু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এই সময় আপনার ক্রিমিয়াকে, যেটা আমরা ক্রাইমিয়া বলি বাংলাদেশে, এই জায়গাটা কিন্তু ব্ল্যাক সির অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। এটা ইউক্রেনের ভিতরে দেওয়ার কারণটা ছিল যে যেহেতু ইউক্রেন তখন রাশিয়ার ভিতরে ছিল, স্টালিন এটা দিয়েছিল। এখন দেখেন দুনিয়া চেঞ্জ হয়েছে। ক্রিমিয়াটা যদি ইউক্রেনের ভিতরে থাকতো তাহলে সব থেকে বেনিফিট হতো যুক্তরাষ্ট্রে, কিন্তু উনি তা করেননি। উনি ক্রাইমিয়াকে দিয়ে দিচ্ছে, একটা বড়দের জোর করে দখল করলো। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেই তার দেওয়া হলো, এবং সেই জিনিসটাকে জোর করে কেড়ে নেওয়া হলো। বিগ মিস্টেক, স্ট্র্যাটেজিক মিস্টেক। এই কারণে সমস্ত ইউরোপ কাঁদছে, যেটা হচ্ছে নাকি গেল। এবার আপনি একটা জিনিস আছেন, আচ্ছা কোনো দেশ যুদ্ধ অবস্থায় এই ধরনের কোনো চুক্তি হয়, আপনি যদি নর্মাল অ্যাপ্রোচ করেন, যদি আপনার সামান্যতম মোরালিটি থাকে, আপনি $500 বিলিয়ন একটা মিনারেল খনি, যেটা তাদের লাইফ লাইন, আপনি এইটা কেড়ে নিলেন। বুঝেন? কিন্তু মাতব্বর ভাই, দেখেন আমরা কত ডেঞ্জারাস ভাবে এগিয়ে যাচ্ছি। ছোট দেশগুলো কি হবে, ইনক্লুডিং বাংলাদেশ। এটা যে কত বড়, আমরা একটা জঙ্গল, মানে রুল অফ জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। দুনিয়াতে আমাদের এর খেসারত আমাদেরকে দিতে হবে। এখন দেখেন, আপনি একটা ক্রেডিট আমি এই ক্ষেত্রে দেব কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে, সেটা হচ্ছে বাইডেন যখন লোনগুলো দেয়, ধরেন $200 বিলিয়ন প্রায় তারা বিভিন্ন ভাবে নেয়। এই লোন নিয়ে অনেকগুলো লোন গ্যারান্টি আছে, অনেক ক্লজ আছে, এই নিয়ে আমি এখন কথা বলবো না। তখন কিন্তু প্রশ্ন আসে যে আমরা ইউক্রেনের কাছ থেকে কি পাচ্ছি? অলিখিত চুক্তি ছিল যে এই মিনারেলটা ইভেন্চুয়ালি আফটার দি ওয়ার তুমি আমাকে দিবা। ডোনাল্ড ট্রাম্পের আমি এই ব্যাপারে একটা থ্যাংক ইউ দেব। সারা দুনিয়া থেকে এই যে পাইরেটিং, এই জিনিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছে। এক্স্যাক্টলি এটা করছে গাজাতে, এবং এই যে এগ্রিমেন্ট করছে, এটা কিন্তু ইফেক্ট হবে গাজাতে। আরবদের সব গার্জেন লাতিমের ওখান থেকে বের করে দিয়ে দেবে, পুরো জায়গাটা দখল করবে, এবং আরবরা তাতে মহাখুশি হবে। সেই ব্যবস্থা করা আছে, চুক্তিগুলো আছে কিন্তু সৌদি আরবে, যাতে সেখানকার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আমরা ডেঞ্জারাস। দেখেন আগের টার্মে দেখেন জেরুজালেমকে দেওয়া হলো, এটাও কিন্তু অলিখিত, অল প্রেসিডেন্ট। সেখানে তারা এটা কাছে, মাতবার ভাই, আই এম হিয়ার ইন দিস কান্ট্রি since 1981 and I came to Columbia University. আপনি দেখেন এই অলিখিত চুক্তিগুলো ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে বলল, নো নো নো, মুভ ইউর ক্যাপিটাল, দিস ইজ ইউর কান্ট্রি। এইগুলো সে কিন্তু করেছে। এর একটা অন্য আলোচনা আছে। মিডল ইস্টের দেশগুলো এখন র ম্যাটেরিয়ালের দরকার আছে, যুক্তরাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলো। ইট ইজ $30 ট্রিলিয়ন। এটাকে কোনো রকম সাস্টেন করা যাচ্ছে না, এটা কোনো রকম মুভ ফরওয়ার্ড করা যাবে না। চারিদিকে দিকে চীন এগিয়ে যাচ্ছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। তাকে করতে হলে একটা যুদ্ধের প্রয়োজন আছে।
দেখেন, আপনি দেখেন এখানে কি হচ্ছে, যেটা ইসরায়েল যা খুশি তাই করে যাচ্ছে, সমস্ত রকম যত অন্যায় মানবিক আপনি এই জিনিসগুলো তারা করে যাচ্ছে, অ্যাপ্রুভ বাই দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, তাতে ক্ষতি হচ্ছে কিন্তু ইউনাইটেড ইউক্রেনের ভাগ্যে স্টেটস। কি আছে বলে আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে? ইউক্রেন সামহাও টিকে থাকবে। পুতিন এটার পরে অন্য অন্য যে ছোট ছোট দেশ আছে, সেফর জর্জিয়া, তারা এসব থেকে কাঁদছে, কান্নাকাটি করছে। লিথুনিয়া আরো একটা ছোট্ট স্মলার কান্ট্রি, আপনার এইসব দেশগুলো আর থাকবে না। পুতিন এই দেশগুলো একটার পর একটা দখল করে নেবে। ফলে এইসব নেগোসিয়েশন করো। উনি বলেন ইউরোপীয় ইউনিয়ন বসে থাকবে, ইউরোপীয় ইউনিয়ন কিছু করবে না? ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রবলেমটা হচ্ছে, এই কারণে আমার মনে হয়, আমার ভয় হয় যে ইউরোপকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কারণেই এই ট্যারিফটা ইম্পোজ করা হচ্ছে। আসলে কিন্তু আপনার হচ্ছে রাশিয়াকে শক্তিশালী করা, ইউরোপকে দুর্বল করা, তাদের ওপেন মার্কেট ইকোনমিকে ধ্বংস করা, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরও ধ্বংস করা হবে। এই কারণেই কিন্তু তাদের প্রাথমিক পর্যায়ে, আপনি তো ইউরোপের বিরুদ্ধে তো ইম্পোজ করতে পারেন না অন্য কোনো কিছু, আপনি তাদেরকে ইম্পোজ করতে পারেন ট্যাক্স, অন্য কোনো কিছু করতে পারেন না। তাহলে কি করতে হবে? ট্যারিফ। আপনি মায়ের খাবেন কিন্তু কান্নাকাটি করতে পারবেন না। এতে দেশের ক্ষতি হচ্ছে এবং হবে। আপনি দেখছেন এই দেশে থাকা কি কঠিন হয়ে যাচ্ছে। চেষ্টা করছে, আপনি দেখেন আজকে 12টা ইউনিভার্সিটি তারা অল স্ট্যান্ড টুগেদার, যে কথা আমি প্রথম দিন আপনাদের একটা সাক্ষাৎকারে বলছিলাম, যে অল দি ইউনিভার্সিটি শুড বি টুগেদার এগেইনস্ট দিস টাইরেন্ট পলিসি। তার কারণ কি জানেন? এই প্রাইভেট ইউনিভার্সিটি, মাতুবার ভাই ভালো করেই জানবেন, $45 to 60 বিলিয়ন ফরেন স্টুডেন্টদের থাকে ইনকাম হয়, বা এটা চারটেখানি কথা না। তো তারা এটা বঞ্চিত হয়েছে। গত টার্মে কিন্তু কলোরাডো ইউনিভার্সিটি তার বিরুদ্ধে সু করেছিল যে আমার এই টাকাটা দেবে কে। তো এখন এরা টুগেদার হয়ে গেছে। দেখেন অল স্টেট আমার ধারণা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যখন আর কিছুই করতে পারবেন না, তখন ওই অ্যাটম বোম টোম দিয়ে আপনার এটা বসবে কোথায়? অ্যাটম বোম হবে কি মুসলিম দেশে হবে, অথবা আফ্রিকায় হবে। আপনি ইউ গেট রেডি ফর হিম। আমার মনে হয় এই মেসেজটা এই ভদ্রলোক দিতে চাচ্ছে। প্রফেসর ডক্টর গোলাম মাহবুব, আপনার কাছে একটু আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার আগে, বাংলাদেশের দুই প্রতিবেশী, যদিও পাকিস্তান প্রতিবেশী নয়, ভারত প্রতিবেশী, কিন্তু পাকিস্তান এবং ভারতের সম্পর্কের সঙ্গে বাংলাদেশেরও রাজনীতি, অর্থনীতি অনেক কিছু জড়িত থাকে নানা সময়। পাকিস্তান ভারত মুখোমুখি হয়েছে কাশ্মীর ইস্যুতে, নতুন কিছু নয়, বহু বছর ধরে এটি চলমান। কিন্তু এইবার একটু যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় কিছুটা দেরি করে হলেও, অর্থাৎ একেবারে শুরুতে খুব একটা নাড়াচড়া ছিল না, পরবর্তীতে স্টেট সেক্রেটারি তিনি বলছেন তিনি কথা বলবেন, জাতিসংঘের মহাসচিব বলছেন তিনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন, চীনের পক্ষ থেকেও দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু মনে হচ্ছে শান্ত থাকাটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ঠিক হবে না। অর্থাৎ যদি মোদী সরকার শান্ত থাকে, তাহলে ভারতে তাদেরকে অনেক বেশি বিরোধী মত সহ্য করতে হবে। আবার পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা তো আমরা জানি যে তারাও শান্ত থাকার মানুষ না, সামরিক বাহিনী। এই অবস্থায় আপনার কাছে কি মনে হয়, যুদ্ধটা কি আসলে লাগতে পারে, নাকি আসলে হম্বিতম্বির উপর দিয়ে যাবে পুরো বিষয়টা? আসলে দেখুন, এখানে আমি তার সবাই আগে বলবো যে এটা আসলে সমস্যার সমাধানটা কোথায়। এই সমস্যা এটা হচ্ছে আসলে, যেটা শপথ ভাই বলতেছিলেন, যে বিশ্বে এমন একটা এক্সাম্পল সেট হয়ে যাচ্ছে বাইট ইসরায়েল, এবং যেটা উনি বললেন যে ইউরোপের বিশেষ করে যে পোল্যান্ড বা বাল্টিক স্টেট গুলো, এগুলো কিন্তু এখন শঙ্কায় আছে কি হয়, এবং এটা কিন্তু ইজ বিকামিং এ প্রেসিডেন্স ফর দ্য হোল ওয়ার্ল্ড। উনি আমাদের বাংলাদেশের কথা বলেছেন, এবং আফ্রিকান কান্ট্রি গুলো আপনি দেখুন যেখানে বড় বড় শক্তিগুলো। সো দিস ইজ রিয়েলি ব্যাড এক্সাম্পল। এবং এটা কিন্তু বিশেষ করে বর্তমানে কিছু ন্যাশনালিস্টিক গভর্নমেন্টের ফলে, এটা যে আপনার ভিক্টর ওরবান থেকে শুরু করে এবং ইন্ডিয়ার যে মোদি, এগুলো আপনার দেখেন গত পরশুদিন কানাডা কিন্তু এটার বেনিফিশিয়ারি হয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু এখন বুঝতে পারছে, ওয়েট এ মিনিট, দিস ইজ গোয়িং টু ফার, এন্ড ইউ নো ইটস গোয়িং টু অ্যাকচুয়ালি ইভেন বিগ থ্রেট টু দ্য পিস এন্ড স্টেবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন আমার কাছে যেটা মনে হয় সলিউশন হচ্ছে এখানে একটাই, যেটা ওয়ার্ল্ড কমিউনিটি এখন যেহেতু ইউনাইটেড না, ইউনাইটেড নেশন এটাকে অনেকটা একটা পেপার ওয়ার্কিং ইনস্টিটিউশনের মতো করে ফেলেছে অলরেডি। ইউনাইটেড নেশন তো আসলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে যদি কান্ট্রি গুলো ইফ দে ডোন্ট গো অর অ্যাবাইড বাই দ্য রুলস, এবং যেটা চার্টারে তারা আপনার কনসেন্ট্রেট হয়েছে। তো এখানে যেটা সলিউশন, যেটা হচ্ছে লেট কাশ্মীর
টু বিকাম ইটস ওন কান্ট্রি। এবং এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা যেটা হয়েছে বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, আমরা সিমলা চুক্তি, যেটা সিমলা ট্রিটি বলা হয়, যেটা 1972 ইফ আই এম নট রং, যেটা করছেন সেখানে কিন্তু আপনার যেহেতু 90,000 সোলজার যেটা আমাদের উপর যেটা অকুপেশন করেছিল পাকিস্তান, যখন সারেন্ডার করলো, সারেন্ডার টু হোম, সারেন্ডার টু ইন্ডিয়া, সেখানে কিন্তু তারা একটা কাটছাট করে একটা এগ্রিমেন্ট করে নিয়েছেন কাশ্মীরের ব্যাপারে তারা ছাড় দেবেন। এই ছাড় দেওয়ার ফলেই কিন্তু আজকে ইন্ডিয়া ওখানে কিন্তু অনেক এক্সপানশনটা করেছেন, ওখানে কিন্তু অনেকটা কিন্তু আপনার গাজার মতো সেটেলমেন্ট ইত্যাদি এগুলো করছেন, এবং বিভিন্ন দেখেন লাস্টে তাদের অটোনমিটা কেড়ে নিয়েছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যুদ্ধটা ইজ নট গোয়িং টু হ্যাপেন। এবং যদিও পাকিস্তানের বোধহয় প্রতিরক্ষা মন্ত্রী বোধহয় বলেছেন যে 36 আওয়ার ভিতরে তাদের ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু অ্যাটাক পাকিস্তান। আমার মনে হচ্ছে না। এবং আমরা ইন্ডিয়া কিন্তু কতগুলো, আমার কাছে এটা মনে হচ্ছে অনেকটা প্রপাগান্ডা করছে, নাকি আপনার শো অফ করছে। বিভিন্ন সিকিউরিটি কাউন্সিলের সাথে সে মিটিং করছে, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মিটিং করছে, নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করছে, প্রাইম মিনিস্টার মোদি, যে সব ধরনের তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে এনি টাইম দে ক্যান স্ট্রাইক। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা অনেকটা হিটলার যেটা করেছিল তখন প্রপাগান্ডা ওয়ারের মতো, বিকজ দিস ইজ গোয়িং টু বি টোটালি ডিজাস্টার সিচুয়েশন। এইটা যদি আসলে দুটো কান্ট্রি যদি যুদ্ধে লিপ্ত হয়, এবং হ্যাঁ শেষ পর্যন্ত আপনার রাশিয়াও বলছে, কিন্তু আজকে আমি দেখলাম যে তারা দে উড লাইক টু মধ্যস্থতা করতে ইন্টারেস্টেড বিটুইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া। আমরা জানি ইন্ডিয়ার কিন্তু রাশিয়ার কিন্তু ইন্ডিয়ার উপরে বিরাট একটা ইনফ্লুয়েন্স আছে, চায়নাও বলছে, এবং আপনারা দেখুন আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু এখন বলেছেন, এবং অন্যান্য কান্ট্রি গুলো, এবং ব্রিক্স এর মাধ্যমেও আমার মনে হয় এখানে একটা প্রেশার আসবে। সো হ্যাঁ, যেভাবে হুমকি টুমকি যেটা দেখা যাচ্ছে আলটিমেটলি মনে হচ্ছে একেবারে মুখোমুখি। কিছু বোধহয় আমার কাছে যেটা হচ্ছে লিমিটেড রেঞ্জে বা প্রিসাইজ বা সার্জিক্যাল কিছু যে করে সেই ধরনের কিছু বোধহয় আপনার অপারেশন হতে পারে বোথ কান্ট্রিজে, যেটা আর কি। আর দুইটাই আমরা জানি যে পারমাণবিক অস্ত্রের অধিকারী, সুতরাং they will also think before they go for the group, before leave, you know, that kind of thing. And that's what will happen. So এখন মনে হচ্ছে না এটা দুইটা দেশেই জানে what is the ultimate end result is the disaster. I don't think they are going to go for that route. জি, আন্তর্জাতিক সম্প্রদায় যে সক্রিয় হয়েছেন, আমরা জাতিসংঘের মহাসচিবের কার্যালয় এবং স্টেট সেক্রেটারির পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, ছোট্ট একটা বক্তব্য, সেটা একটু শুনে ডক্টর শওকত আলী আপনার কাছে প্রশ্ন রাখবো। The Prime Minister of the Islamic Republic of Pakistan, and he also spoke earlier in the day with Subramanyam Jaishankar, the Minister of External Affairs of the Republic of India. In his phone calls, the Secretary General reiterated his strong condemnation of the April 22nd terrorist attack that took place in Jammu and Kashmir. The Secretary General noted the importance of pursuing justice and accountability for these attacks through lawful means. The Secretary General also expressed his deep concern at the rising tensions between India and Pakistan, and he also underscored the need to avoid a confrontation that could result in tragic consequences. The Secretary General offered his good offices to support any de-escalation efforts. So we are reaching out regarding the Kashmir situation, India and Pakistan, that he said we are reaching out to both parties and telling, of course, them to not escalate the situation. The Secretary expects to speak with the foreign ministers of Pakistan and India as early as today or tomorrow. He is encouraging other national leaders, other foreign ministers, to also reach out to the countries on this issue. So it is, again, as I've noted, every day action is being taken. In this case, the Secretary speaking directly to his counterparts in India and Pakistan, and we expect certainly the impact he's usually had with the individuals he's spoken with, and certainly with President Trump's leadership, India and Pakistan, having those conversations. It's very important for them. প্রফেসর ডক্টর শওকত আলী, পারমাণবিক শক্তি তো দুটো দেশ, এবং এর আগেও তারা 3বার যুদ্ধ করেছে, কিন্তু পারমাণবিক অস্ত্র কখনোই তারা ব্যবহার করেনি। তারা বলছে যে এই পারমাণবিক অস্ত্রটা আসলে তাদের একেবারে নিজেদের আত্মরক্ষার জন্য তারা রেখেছে, অর্থাৎ অন্য কোনো শক্তি যদি তাদের উপরে ধরনের কোনো অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে তারা ব্যবহার করবে। এবারের ইস্যুতে কি ভারত জুড়ে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে পাল্টা হামলা চালানো দরকার, এবং কি আমরা
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদেরকে এই ধরনের কথা বলতে শুনেছি, 26টা লাশের পরিবর্তে 260টা লাশ চাই মোদি, এ ধরনের চাপও তাদের মধ্যে আছে এবং ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। আপনার কাছে কি মনে হয় ভারত শেষ পর্যন্ত, অর্থাৎ পাকিস্তান তো বলছে না যে হামলা চালাবে, ভারত হামলা চালাবে, এই ধরনের একটা বিষয় আসছে, সেক্ষেত্রে পাকিস্তান পাল্টা হয়তো হামলা চালাবে, আপনার কাছে মনে হয় ভারত সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজেদের রাজনীতির জন্য, আভ্যন্তরীণ রাজনীতিকে ঠান্ডা করার জন্য পাকিস্তানে হামলা চালানোর মতো কাজ করবে কিনা? না, এখানে আপনি নিজে একটা সুন্দর কথা বলেছেন যে সকল আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ভারত করবে কিনা। আপনি দেখেন পাকিস্তান স্ট্র্যাটেজি খুব একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। ওরা বলছে যে একটা নিরপেক্ষ তদন্তের প্রয়োজন ইমিডিয়েটলি, এবং এই ব্যাপারে কিন্তু চীন অ্যাগ্রি করেছে, রাশিয়া করছে, যুক্তরাষ্ট্র করছে, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস। তারা এটা বলছে এটাই না। আপনার 6 লাখ আর্মি রয়েছে সেখানে, কাশ্মীর বর্ডার থেকে 30 মাইল ভিতরে যে 3 দিন ধরে একটা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলো, আর ভারতে কেউ এটা বাধা দিল না। তারপরে কি মুসলমান কি হিন্দু সব ফালতু কথাবার্তা বলে মারামারি করলো। এটা কিচ্ছু না, এটা মোদির হিন্দুত্ববাদী। আপনি দেখেন তার পার্লামেন্টে, আপনি যদি লক্ষ্য করেন তাদের বিতর্কতা, মোদির জীবনে এইভাবে হিউমিলিয়েশন, তার পারিবারিক জীবন, তার বাপের, তার জন্মের, তার ডিগ্রি, তার চা বিক্রেতা দিয়ে এত বড় হিউমিলিয়েশন আর কখনো হয়নি। গভর্নমেন্ট যদিও কোয়ালিশন, মাত্র 30টা সিট এদিক ওদিক রয়েছে। ও চেষ্টা করছে যে আগামী মিড টার্ম কোনো ইলেকশন বা অন্য অন্য জায়গায় যাতে এই সিটগুলো না হারিয়ে যায়, এটাকে ধরে রাখার জন্য আর একটা হিন্দুত্ববাদী বাহাদুরি করতে হবে। কিন্তু আপনি দেখেন আপনার ইকোনমিক্যালি ভারত ইজ ইন এ সাউন্ড পজিশন। আপনি 7টা স্টেট সাথে সাথে কিন্তু, যেটা আমরা চিকেন নেক বলি, এগুলো কিন্তু আপনি ছেড়ে দেন। মণিপুর কিন্তু 2 বছর আগে ঘোষণা করেছে স্বাধীনতা, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়। আপনি ইট ইজ এ গান কেস, এটা ভারত জানে ভালো করে। লাদাখে যে জমিগুলো হারিয়েছে 58,000 স্কোয়ার মাইল আপনার চীনের কাছে, ওগুলো নিয়ে কথা বলতে যেয়ে তো আপনি জানেন যে আপনার বিরোধী দলের নেতা আমাদের গান্ধীকে বহিষ্কার করা হয়েছিল, শুধু ওই কথা বলেছিল সৌমিদি ম্যাপ। এখন এইসব বিপদে পড়ে ভারত চেষ্টা করছে যে তার পলিটিক্যাল একটা ইমেজ করা, কিন্তু এটি টোটালি ননসেন্স এন্ড স্টুপিডিটি। তার আশেপাশে কোনো দেশ তাদের সাথে না, ইনক্লুডিং বাংলাদেশ। আমরা ওর কারণে, আমরা ওইভাবে মৌলবাদী দেশও না, আমাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে, আমরা ওর বাইরে। তবে মাতবার ভাই যে কথাটা বলছেন যে এটা মিউচুয়াল ডিস্ট্রাকশন হবে যদি তারা ব্যবহার করে, কিন্তু হ্যাঁ, পাকিস্তান কিন্তু একটা সুন্দর কথা বলেছে যে যদি আমাকে আক্রমণ করা হয়, একবার ভাঙা পার, ভালো পার ভিতরে ভাঙা পা দিয়ে কাশ্মীরি নিজেরা গতগতি করে দোষ দিলে পাকিস্তানের উপর চাপিয়ে, আবার ইনভেস্টিগেশনের জন্য যারা সারা দুনিয়া বলা হচ্ছে তুমি তাতেও রাজি হচ্ছ না, এইবার যদি তুমি আক্রমণ করো তাহলে জাস্ট টু ডিস্ট্রয় পাকিস্তান। এটা ইসরায়েলি পলিসি। ইসরায়েল করবে ওদিকে একদম পুরো মিডল ইস্টে দখল করে কাঁচামাল নেবে, ঠিক কলোনিয়াল পিরিয়ডের মতো, আর ভারত করবে সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দেশ। মতবার ভাই এগুলো ভালো করেই বোঝেন, বিহাইন্ড দি সিন এই খেলাগুলো হচ্ছে। কিন্তু ভারত কোনোদিন এই সুযোগ পাবে না, ভেঙে তছনছ হয়ে যাবে পূর্ণাঙ্গ ভারত। এই অর্থনৈতিক ক্ষমতাও তার নাই যে 2 বছর 4 বছর যুদ্ধ করে নিয়ে যাওয়া। ভারতের গণতান্ত্রিক সিস্টেমে এটা পারমিট করে। পাকিস্তানের অর্থনীতি তো আরো বেশি নাজুক, আরো খারাপ। কিন্তু এই জন্য ওরা পরিষ্কার বলেছে, ওদের খারাপ বলেই ওরা বলছে যে তারা তো কন্টিনিউ করতে পারবে না বহুদিন যুদ্ধ। তাদের যদি অ্যাটাক করা হয় তবে হ্যাঁ, তারা বহু মিসাইল রয়ে গেছে যেটা নিউক্লিয়ার আর্ম ফিক্স, সেটাই তারা কিন্তু ছাড়বে না, একদম পরিষ্কার বলছে। কারণ লড়াই যে গতিধারা আমরা দেখছি তাতে তাতে এটা হবে এই যে এটা ঠিক যেটা মাতবার ভাই বলেছে, 2-4টি প্লেন হয়তো ফেলবে, একটু বর্ডারে যাবে, ক্যাম্পগ্রাউন সেক্টরে যাবে, পাঞ্জাবের পাশাপাশি একটু লড়াই করবে বর্ডারে। আপনি মনে রাখবেন এই মোদি কিন্তু গাছপালা বম্বিং টম্বিং করে বললো যে দেখো পাকিস্তানকে অনেক শাস্তি দিয়েছি, ফলে দেখা গেল কোনো কিছু হয়নি। সুতরাং উই হোপ ফর দি বেস্ট, নাথিং টু হ্যাপেন, কারণ বাংলাদেশ তো আমরা এদের ভিতরেই আছি। সুতরাং আপনার বাংলাদেশ নিয়েই কথা বলার জন্য 1 মিনিট সময় পাবো আমরা। সেটি হলো যে আপনার কাছে প্রশ্নটি করছে 1 মিনিট সংক্ষেপে। সেটি হলো যে বাংলাদেশ যে মানবিক করিডোর দিচ্ছে, অর্থাৎ মিয়ানমারকে যে মানবিক করিডোর দিতে সম্মত হয়েছে, খুব কি দরকার ছিল রোহিঙ্গাদের এরকম মরার উপর খাড়ার গায়ের মতো আবার মানবিক করিডোর দেওয়ার? না না, এটা ঠিক আছে।
এটা ঠিক আছে এই কারণে যে আরাকান আর্মির পজিশন যদি আপনি দেখেন, এটা কিন্তু সাপোর্টেড বাই চায়না, কারণ ওইটা মিনারেল রিসোর্স এরিয়া, কিন্তু কমিউনিকেশনের দিক দিয়ে খুব ভালো, এটা কোনোদিন হাতছাড়া করবে না। যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি দিয়েছে, আপনি জানেন ওখানে ভূমিকম্পের পরে $2 মিলিয়ন দিয়েছে আর 2 জন লোক পাঠিয়েছে সাহায্যের জন্য, তার মানে ইট ইজ কন্ট্রোল বাই চায়না। ভারত সেখানে কোন রকম যে একটু জোড়াতালি দেওয়ার চেষ্টা আছে, বাট দে হ্যাভ নো মানি। তাহলে যুক্তরাষ্ট্র যদি বলে যে হিউম্যান গ্রাউন্ডে তোমার লক্ষ লক্ষ এখানে আরাকান এর লোক রয়েছে রাখাইন থেকে, তুমি ওদের সাথে একটু ভালো হও, তারা যদি উপাসে নিতে যায়, যেটা ডক্টর ফজলুর রহমান সাহেব এই কথাই বলছে, তাহলে আমি মনে হয় যেহেতু 71 সালে স্বাধীনতা যুদ্ধের এক্সপিরিয়েন্স আমাদের আছে, বহু দেশ মানবিক কারণে আমাদের সাহায্য করেছে, আমরা সেই মানবিকতার উদ্যোগ ধরে আমরা যদি দিই, তাহলে আমরা কোনো অন্যায় করছি না, আমরা রাখাইন মানুষদের মানবতার জন্য দিচ্ছি। আর একটা জিনিস হলো ইউনাইটেড নেশনস তো এটা মেইনলি চালিকা শক্তি, তারাই তো হিউম্যান রাইটস এর ভায়োলেশনের বিচার করছে, তারাই তো গুডস এন্ড সার্ভিসেস বাংলাদেশের ভিতরে দিচ্ছে। আমি মনে করি এই ডিসিশন ডক্টর ইউনূসের খুবই ভালো, কারণ এতে আমাদের গুরুত্ব বাড়বে। কিন্তু মাতবার ভাই, ইন্টারন্যাশনালি কিন্তু আমরা যে একটা মানবিক রাষ্ট্র, এটা আমাদের গুরুত্ব হবে, এবং ভারত আমাদের বিরুদ্ধে অপরাধ পরেই তো করছে। বাংলাদেশের অনেক গুরুত্ব বেড়েছে, সবাই বাংলাদেশের প্রশংসা করেছে, কিন্তু বাংলাদেশকে তো ভুগতে হচ্ছে, মানে গুরুত্ব না, পাচ্ছে, ভুগতে হচ্ছে। প্রশংসাও করছে, কিন্তু ভুগতেও হচ্ছে রোহিঙ্গাদের এটা ভুগতে নিয়ে। হচ্ছে। ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে 1 মিনিট শুনবো যে এটা কি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে কিনা। আসলে এটা আমি ডক্টর শওকত আলীর সাথে আমি এগ্রি করি। দেখুন, বাংলাদেশ কিন্তু অলরেডি মানবিক করিডোর কিন্তু দিয়ে রেখেছেন 13 লাখ, 1.3 মিলিয়ন। ইভেন আরাকান যে আর্মি দখল করার পরে আরাকান যেটা রিজিয়নটা 1 লাখ কিন্তু চলে আসছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে চায়নার একটা ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট। চায়না কিন্তু ইজ বিহাইন্ড আরাকান আর্মি। তো এখন চায়না এখানে আসলে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে বিশেষ করে মিয়ানমার বার্মিস যে আনসিভিলাইজড কান্ট্রিটা মিলিটারি ডিক্টেটর দিয়ে চলছে এতদিন পর্যন্ত, আপনার এখানে মনে হচ্ছে আসলে আলটিমেটলি আরাকান ইজ গোইং টু বি আ স্টেট হুইচ উড বি রিয়েলি গুড ফর বাংলাদেশ, আমি মনে করি। তবে এখানে জাতিসংঘের শওকত ভাই যেটা বললেন, জাতিসংঘের যে বিশেষ করে যে সুপারভিশনটা, তত্ত্বাবধানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ বাংলাদেশ, কারণ অতীতে আপনি যদি দেখেন আফ্রিকাতে আপনার কঙ্গোতে, সুদানে, ইউরোপে আমরা জানি আর্মেনিয়া, নাগানো কারাবাখ বা বসনিয়াতে বা সারায়েভোতে অনেকগুলো কিন্তু তিক্ত অভিজ্ঞতা। কারণ এই মানবিক করিডোর গুলোকে কিন্তু আবার আলটিমেটলি কিন্তু যেটা মাইটি তারাই কিন্তু এটাকে কিন্তু এটা অস্ত্রের একটা করিডোর হিসেবে ইউজ করে। সো বাংলাদেশ গভর্নমেন্ট এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। এবং চায়নার একটা কিন্তু, যেহেতু চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক এখন খুবই ভালো, চায়নার একটা ভূমিকা কিন্তু যদি থাকে ইউনাইটেড নেশনের এনফোর্সমেন্টে, আমার মনে হয় এটা আমাদের জন্য, আমিও শওকত ভাইয়ের সাথে আমি এগ্রি করি। তো বাংলাদেশে একটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিন্তু এখন একটা বিরাট শক্তি, বিশেষ করে আপনার পররাষ্ট্রনীতির দিক দিয়ে, সারা ওয়ার্ল্ডের বিশ্বের যে নীতি দিয়ে সেটা কিন্তু আমাদের আরো কিন্তু আবার জোরদার হবে এবং আমাদের রেপুটেশনটা আরো ভালো হবে। So I think it's a good decision Dr. Mohammed Yunus and his government actually has taken. অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর শওকত আলী এবং প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য। এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবারও রাত 8টায় দেখা হবে আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।